আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা একটি সুসংবাদের বাতাস বইতে শুনছি। মনে হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাব। আশা করি বাংলাদেশ সরকার এর সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করবে এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেককে যেন ভ্যাকসিন পায় সেই আশাই করব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। আজকে আমি ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা ডিগ্রি পাস কোর্সে পড়ছে, অনার্স নয়, তাদের জন্য বাজারজাতকরণ, তাদের দুটি পত্র, একটি হচ্ছে বাজারজাতকরণ প্রথম পত্র, প্রিন্সিপালস অফ মার্কেটিং বা বাজারজাতকরণ নীতিমালা, আরেকটি হচ্ছে বাজারজাতকরণ দ্বিতীয় পত্র, সেটি বইটির নাম হচ্ছে আমদানি রপ্তানি ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, আমদানি রপ্তানি, আজকে দ্বিতীয় পত্র একটি প্রশ্ন, রপ্তানি ব্যবস্থাপনার কার্যাবলী। অর্থাৎ আমরা বুঝতেই পারছি রপ্তানি আমাদের দেশের জন্য, সারা পৃথিবীর প্রতিটি দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত বেশি রপ্তানি তত বেশি বৈদেশিক মুদ্রা। সেই প্রেক্ষাপটেই আজকে আমাদের দেশেও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে রপ্তানি বৃদ্ধির জন্য। যদিও বিগত এক বছর কোভিড-19 কারণে রপ্তানি ব্যবস্থাপনা ভীষণভাবে ব্যাহত হয়েছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে এই সমস্যাগুলো কাটিয়ে আমাদের রপ্তানি ব্যবস্থাপকরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের প্রভূত অবদান রাখবে। প্রিয় শিক্ষার্থী, আজকের প্রশ্নটি হচ্ছে রপ্তানি ব্যবস্থাপনার কার্যাবলী। মূলত রপ্তানি ব্যবস্থাপনার কার্যাবলী রপ্তানি ব্যবস্থাপকের আসলে কার্যাবলী, অর্থাৎ রপ্তানি ব্যবস্থাপক রপ্তানি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকে প্রতিষ্ঠানের স্বার্থে। বিপণনকারী, রপ্তানিকারক যে প্রতিষ্ঠান, পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান, তার পক্ষ হয়ে। এজন্য তাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয়। রপ্তানি মানেই হচ্ছে বৈদেশিক দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে ক্রেতাদের চাহিদা সন্তুষ্টি বিধান। অর্থাৎ সেই বিদেশি ক্রেতারা অত্যন্ত সচেতন এবং তারা যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে থাকে, সে যে কোনোভাবেই পণ্যের ব্যবহারজনিত ক্ষতিপূরণও দাবি করতে পারে। সুতরাং শিক্ষার্থীরা বুঝতেই পারছো, রপ্তানি ব্যবস্থাপনা সত্যি একটি খুব প্রজ্ঞা নির্ভর এবং সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নির্ভর, অত্যন্ত মেধাবী সিদ্ধান্ত বা দ্রুত সিদ্ধান্ত, অনেক সময় খুবই কার্যকরী হয়, অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত এখানে সবচেয়ে বেশি কার্যকরী। সেজন্য এই কাজের মধ্যে প্রথমেই কয়েকটি অংশে, আমি প্রথম অংশটা ক, রপ্তানি ব্যবস্থাপক রপ্তানি পরিকল্পনা প্রণয়ন করতে হবে রপ্তানি ব্যবস্থাপককে। সেই রপ্তানি পরিকল্পনার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি সে খুব গুরুত্বের সাথে বিবেচনা করবে সেটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, সেটি হচ্ছে চাহিদা প্রজ্ঞাপন। বইটি এখানে আমি স্ক্রিনে দেওয়া আছে, একটু লক্ষ্য করো। চাহিদা প্রাক্কলন, অর্থাৎ ক, আমি তিনটি সম্ভবত প্রথম অংশ থেকে শুরু করব, ক খ গ, কিন্তু ক এর সাব পয়েন্ট সেটি দিয়ে শুরু করছি। এখন প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব চাহিদা, অর্থাৎ ক অংশে রপ্তানি পরিকল্পনা প্রণয়ন আসলে অত্যন্ত একটি দক্ষ ব্যবস্থাপকের অন্যতম কাজ। একটি রপ্তানি বাজারজাতকরণের সাথে জড়িত একটি প্রতিষ্ঠান, তাকে বিদেশের বাজারে তার পণ্যটি, সেই প্রতিষ্ঠানের পণ্যটি যেন অত্যন্ত ভালোভাবে গ্রহণযোগ্য হয় সেজন্য, এবং রপ্তানি বাজারটা নিশ্চিত থাকে, অর্থাৎ বিদেশি ক্রেতারা যাতে নিয়মিত আমাদের থেকে অথবা সেই নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে নিয়মিত পণ্য ক্রয়ে আগ্রহী থাকে, অর্থাৎ সেই প্রতিষ্ঠান যেন নিয়মিত রপ্তানি করতে পারে।
সে লক্ষ্যেই একজন ব্যবস্থাপক প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে চাহিদা প্রাক্কলন। তোমরা বুঝতেই পারছো, কোভিড-19 কারণে চাহিদা প্রাক্কলন অর্থাৎ আসলে নির্দিষ্টকরণ বা নির্ধারণ। এখানে অর্থনীতির ভাষায় এখানে প্রাক্কলন শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কম বেশি হতে পারে কিছুটা। প্রাক্কলন অর্থে হচ্ছে একটি আনুমানিক একটি নির্ধারিত সংখ্যা বা বিষয়, সেটি হচ্ছে চাহিদার। চাহিদা হতে পারে অর্থের, বাজেট হতে পারে। বিশেষ করে আমরা বাজেটের ক্ষেত্রে লক্ষ্য করি প্রাক্কলন, বাজেট প্রাক্কলন, বরাদ্দের প্রাক্কলন। যে যাই হোক, তো রপ্তানি ব্যবস্থাপককে বিদেশের বাজারে এই বিষয়টি অত্যন্ত সুচিন্তিতভাবে চিন্তা করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করছি তাহলে আমরা এও লক্ষ্য করি যে রপ্তানি ব্যবস্থাপক যে দেশে রপ্তানি করবে সেই দেশের জীবনযাত্রার মান কেমন। ধরা যাক যুক্তরাষ্ট্র, সেই কোভিড-19 পূর্বেকার সময়ের যুক্তরাষ্ট্রের অবস্থা সত্যি পৃথিবীতে অত্যন্ত ভালো ছিল, সেখানকার চাহিদা ছিল সর্বোচ্চ। সেই সমস্ত ক্রেতারা পণ্য ক্রয়ে খুবই আগ্রহী থাকত। এবং আমরা এও জানি যে ইউরোপ এবং পশ্চিমা দেশের বেশিরভাগ দেশই ভোগবাদে বিশ্বাসী, অর্থাৎ যা আয় করবে তার বেশিরভাগ ব্যয় করতে তারা প্রস্তুত থাকে বা সচেষ্ট থাকে। তো প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো যে এই ক্ষেত্রে চাহিদা প্রাক্কলনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই দেশের ক্রেতাদের রুচি পছন্দ এবং সেই দেশের ক্রেতাদের যারা আমদানিকারক তার যে পছন্দ অনুযায়ী সেটা নিরূপণ করা এবং তাদের সেই রপ্তানি আদেশ অর্থাৎ আমদানি আদেশ, তাদের যে আমদানি আদেশ আমাদের পক্ষে রপ্তানি সিদ্ধান্ত, সেইগুলিকে খুব পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে চাহিদা প্রাক্কলন করতে হয়। অর্থাৎ কী পরিমাণ আমি রপ্তানি করব, কী পরিমাণ তারা চাচ্ছে, কী পরিমাণ আমাদের সামর্থ্য আছে, সেই বিষয়গুলিকে অত্যন্ত সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। এখানে একটি কথা বলা খুবই প্রাসঙ্গিক, সেটি হচ্ছে আমরা অনেক সময় লক্ষ্য করবে যারা গার্মেন্টসে কাজ করো, আমরা লক্ষ্য করি গ্রীষ্মকালে বিভিন্ন রপ্তানিকারক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের কর্মীরা খুব শীতের পোশাক তৈরি করে থাকে। অর্থাৎ আমাদের দেশে যখন গ্রীষ্মকাল, কিন্তু ইউরোপে তখনও হয়তো গ্রীষ্মকাল, কিন্তু তারা আগাম যে সিদ্ধান্তের কারণেই আগাম চাহিদা অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা করি, সেই দেশে কী পরিমাণ চাহিদা হতে পারে আগাম শীতের সেই শীতকালীন পোশাক তৈরির জন্যই আমাদেরকে সেই রপ্তানি আদেশগুলো দিয়ে থাকেন। অর্থাৎ আমাদের দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সেই বিষয়গুলোকে বিবেচনা করবে। এর আসলে চাহিদাগুলো নির্দিষ্ট করা খুব অনেক সময় আমদানিকারক দেশের পক্ষেও খুব কঠিন হয়ে পড়ে। সেই পশ্চিমা দেশের বা আমদানিকারক দেশের আবহাওয়া, সেই দেশের জনগণের গড় ক্রয় ক্ষমতা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, এগুলো অনেকগুলি বিষয় নির্ভর করে। যেমন ধরা যাক, ঠিক এই সময় ইউরোপের সহ প্রায় বিশ্বের খুব ভালো ভালো আমদানিকারক 50টি দেশেরও বেশি তাদের প্রায় আমদানি, সব ক্ষেত্রেই আমদানি প্রায় কমিয়ে দিয়েছেন। ঠিক না? এটা স্বাভাবিক, কারণ কোভিড-19 সিচুয়েশনে কোনো প্রতিষ্ঠানই খোলা রাখার পক্ষে নয় কোনো রাষ্ট্র নির্ধারকরা। যদিও আমাদের পক্ষ থেকে আমাদের যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আছে তাদের যদি রপ্তানি আদেশ থেকে থাকে, অর্থাৎ আমদানিকারকরা সেই পণ্য আমদানি করবে, সেই আদেশের প্রেক্ষাপটে তারা উৎপাদন কার্য চালিয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছো চাহিদা প্রাক্কলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ খুব সহজে বলতে গেলে বোঝানো হয় যে একজন রপ্তানি ব্যবস্থাপক বিদেশের ক্রেতাদের চাহিদা কি সেটা নিরূপণ করা, এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের সহজ হয়ে যায়। তাদের আমদানির পরিমাণটাও উল্লেখ করে দেয় তাদের আমদানি আদেশে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে রপ্তানি কার্যক্রমে, এবং সেই অনুযায়ী আমাদের ক্ষেত্রে আমাদের যে রপ্তানিকারক প্রতিষ্ঠান সেই ধরনের পণ্য প্রস্তুত এবং উৎপাদন ও বাজারজাতকরণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ।
অর্থাৎ আমি যদি চাহিদা ঠিক করতে পারি যে কি পরিমাণ চাহিদা আছে বিদেশের বাজারে, একজন রপ্তানি ব্যবস্থাপকের পক্ষে খুব সহজ হয় রপ্তানির লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করতে। সেই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হচ্ছে এটাও একটা আনুমানিক, একটি দেশের পূর্বের বছরের তুলনায় বর্তমান বছরে স্বাভাবিকভাবেই চাইবে প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা দেশ রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রাখতে, যাতে করে তার চেয়ে বেশি রপ্তানি করতে পারে। এই হচ্ছে মূলত লক্ষ্যমাত্রা নির্ধারণ। তো আমাদের ক্ষেত্রেও তাই, যে রপ্তানির লক্ষ্যমাত্রা রপ্তানি ব্যবস্থাপকের অন্যতম একটি কাজ, যে সেই প্রতিষ্ঠানের উন্নয়ন সেই রপ্তানির উপরে নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি 2 নম্বর পয়েন্টটা আলোচনা করলাম, রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ। রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ। তাহলে বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থী, রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে একটি দেশের বা একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট রপ্তানি কার্য সম্পন্ন করার আনুমানিক একটি পরিমাণ। তাহলে বিষয়টা হচ্ছে সেই ক্ষেত্রে রপ্তানি ব্যবস্থাপকরা জোর প্রচেষ্টা চালায় যাতে করে বিদেশে আমদানিকারকদের আদেশগুলো নিশ্চিত থাকার জন্য প্রয়োজনে সে অতিরিক্ত আদেশও, অর্থাৎ আমদানি আদেশ সেই দেশের পক্ষ থেকে আমাদের রপ্তানি কার্যক্রম সেটা নিশ্চিত করার জন্য আরও বেশি বেশি আমদানিকারকদের সাথে যোগাযোগ করে থাকে এই রপ্তানি ব্যবস্থাপকরা। যোগাযোগ করার তো অনেক মাধ্যম তোমরা নিশ্চয়ই জানো, এখন তো বর্তমানে সবচেয়ে সহজ হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সে যাই হোক, যত বেশি যোগাযোগ করবে তত বেশি আমদানিকারক দেশের সাথে তাদের স্যাম্পল পাঠানোর ভিত্তিতে, অর্থাৎ একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান তখনই সফল হবে যখন সেই আমদানিকারক দেশ একটি স্যাম্পল পাঠিয়ে সেটা হুবহু যদি সেই রকম পোশাকের ক্ষেত্রেই বলা যায় সেরকম যদি তৈরি করে তাদের চাহিদা পূরণ করতে পারে, তাদের সন্তুষ্ট করতে পারে, নিশ্চয়ই রপ্তানি আদেশগুলো পেয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে মিশন নির্ধারণ। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর পয়েন্টটি হচ্ছে, অর্থাৎ রপ্তানি পরিকল্পনা প্রণয়নের 3 নম্বর পয়েন্ট, মিশন নির্ধারণ। মিশন মানে হচ্ছে আসলে একটি লক্ষ্য। আমরা সহজেই বলতে পারি মিশন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মিশন আসলে লক্ষ্য মানেই হচ্ছে মুনাফা। তো লক্ষ্য কীরকম লক্ষ্য হতে পারে, কি পরিমাণ লক্ষ্য হতে পারে, আসলে এই বিষয়টা এরকম যে ফিলিপ পটলারের ভাষায় যদি বলতে হয় যে মিশন হচ্ছে রপ্তানি পরিকল্পনার সামগ্রিক প্রতিচ্ছবি, এবং সেটা হতে পারে স্বল্পমেয়াদী, সেটা হতে পারে দীর্ঘমেয়াদী। ধরা যাক একটি প্রতিষ্ঠান খুব এমন একটি পণ্য রপ্তানি করবে যেটার চাহিদা খুব স্বল্পকালীন সময়ের জন্য, এবং সেটা দীর্ঘ বছর সেটার চাহিদা নাও থাকতে পারে। ধরা যাক যে আমেরিকার কোভিড-19 যে ভ্যাকসিন সেটা সম্ভবত অনন্তকাল ব্যবহার হবে না। যতটুকু বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, যে সেই মডার্না ফার্মাসিউটিক্যালস যে কোভিড-19 যে ভ্যাকসিনটা তৈরি করছে নিশ্চয়ই 2021 সাল 2022 সালের জন্যই যথেষ্ট। অর্থাৎ এটি যদি সাকসেস হয় নিশ্চয়ই পরবর্তী বছরগুলো প্রতি বছর এই ভ্যাকসিনের প্রয়োজন হবে না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি হয়েই যায় তাহলে এই যে এটি হচ্ছে মানে লক্ষ্যমাত্রাটা স্বল্প দৈর্ঘ্যের, অর্থাৎ 1 বছর 2 বছরের। কিন্তু এই ক্ষেত্রে যদি পোশাক হয়ে থাকে, সিরামিকের পণ্য হয়ে থাকে, অপ্রচলিত পণ্য হয়ে থাকে, পাটজাত পণ্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই পণ্যের চাহিদা অনেক দিন তৈরি হতে পারে, অনেক দিন। অনেক পণ্য আছে রিসাইকেলেবল, পরিবেশ বান্ধব পণ্য, যেমন পাটজাত পণ্য,
এখন পাটজাত পণ্য ইউরোপের বাজারে বেশ সুনাম কুড়িয়েছে। আমি জানি না আমাদের দেশের পাট প্রসেস করার যে কাঁচামাল, পাট থেকে পাটের সুতো তৈরি করে যে কাঁচামালগুলো এই প্রসেস করে যে সুতো তৈরি করবে, যে র মেটেরিয়ালসগুলো, পাটজাত পণ্যের র মেটেরিয়ালস তৈরি করার প্রতিষ্ঠানগুলো, বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল। খুব দুর্ভাগ্য যে বিদেশের বাজারে এই পণ্যের এত ডিমান্ড থাকা সত্ত্বেও আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি পাটকলগুলো অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনার কারণে মুখ থুবড়ে পড়ে আছে। আমরা আশা করব এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অচিরেই সরকারি নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন কার্য চালাবে। আমরা নিশ্চিত বেসরকারি ব্যবস্থাপনা একটি দায়বদ্ধতার ব্যবস্থাপনা। সেখানে আমরা দেখেই আসছি ছোটবেলা থেকে যে সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে দায়বদ্ধতার মাত্রাটা খুবই কম থাকে, ক্ষেত্র বিশেষ ছাড়া, দু একটি জায়গা ছাড়া। তো প্রিয় শিক্ষার্থী, মিশন নির্ধারণ নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে লক্ষ্যটা হচ্ছে আসলে মুনাফা বা পরিমাণ। যত বেশি পরিমাণ রপ্তানি হবে তত বেশি পরিমাণ মুনাফা হবে, এরকম একটি ব্যাপার। মিশন দীর্ঘমেয়াদী হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, এরকম। অর্থাৎ যে একটি প্রতিষ্ঠান তার পণ্যটি, কারণ পণ্য এমন একটি বিষয় প্রতিনিয়তই পরিবর্তনশীল, তার বৈশিষ্ট্যের পরিবর্তন, তার ফিচারের পরিবর্তন, তার কার্যকারিতার পরিবর্তন। যে এক্সরে মেশিন এক সময় রঞ্জন রশ্মি ব্যবহারের মাধ্যমে, যদি এখনও সেটা আছে, কিন্তু আধুনিক ডিজিটাল এক্সরেগুলি এখন আর সেই রকম বিষয়গুলি নাই। তোমরা বুঝতেই পারছো যে এখনকার যে আধুনিক মেশিনগুলো অনেক ক্ষেত্রে এক্সরে ব্যবহার করাও হয় না, সেখানে হাইলি ফ্রিকোয়েন্সির ডিভাইসগুলি ব্যবহার করা হয়, শব্দের ব্যবহারগুলি করা হয় ইত্যাদি ইত্যাদি। তোমরা এই যে আল্ট্রাসাউন্ড যে জিনিসগুলো শুনতে পাচ্ছ বা জানো সেগুলো বা হোয়াটএভার, অর্থাৎ এই যে প্রযুক্তিগত পরিবর্তন, সে কারণে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দুই একটি পণ্য ছাড়া, যেমন থালা বাসন, পোশাক আশাক ছাড়া, এগুলো আসলে খুব একটা, এটি দীর্ঘমেয়াদী। আর স্বল্পমেয়াদী হচ্ছে প্রযুক্তিগত পণ্য, যেগুলি টেলিভিশন হতে পারে। এই জন্য মিশনটা নির্ধারণ করতে হয় রপ্তানি ব্যবস্থাপককে সুচিন্তিতভাবে, সে কী ধরনের পণ্য রপ্তানি করছে তার উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টে আলোচনা করব কর্মসূচি প্রণয়ন। কর্মসূচি প্রণয়ন মানে তৈরি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে এরপরে এই তিনটি কাজ করার পরে একজন রপ্তানি ব্যবস্থাপক কর্মসূচিটা ঠিক করবেন যে আসলে সে কি পরিমাণ, ঠিক কি ধরনের চাহিদা, রুচি, পছন্দ অনুযায়ী সে কর্মসূচি নির্ধারণ করবেন। কে কে কাজগুলি করবে, কোন প্রতিষ্ঠানে, তারই এই দেশে অবস্থিত যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার কোন কর্মচারী বা কোন কর্মীরা সেই কাজগুলো নিতে, এই বিস্তারিত রপ্তানি কাজের সাথে কে জড়িত থাকবে, উৎপাদন কাজের সাথে কে, বিপণন কাজের সাথে কে, মৌখিকরণের সাথে কে জড়িত, ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মসূচি থাকে রপ্তানিকারক প্রতিষ্ঠানে। বৈদেশিক রপ্তানি তো বটেই, অর্থাৎ সেই জাহাজীকরণ থেকে শুরু করে বিদেশি ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত ইত্যাদি যাবতীয় কর্মসূচি সে প্রণয়ন করবে, নির্ধারণ করবে, এবং সেই অনুযায়ী রপ্তানি ব্যবস্থাপক তার সমস্ত কার্যক্রমগুলো, এবং অবশ্যই যোগাযোগ, প্রতিজনের সাথেই যোগাযোগ। অর্থাৎ এখানে একটি কথা প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, বাজারকারী প্রতিষ্ঠান, রপ্তানি হোক আমদানিকারক হোক, যোগাযোগ হচ্ছে অন্যতম একটি কর্মসূচির অন্যতম একটি বিষয়, যা ছাড়া প্রতিষ্ঠান সফলতা কোনোদিনও করতে পারে। পারফেক্ট যোগাযোগ, প্রকৃত যোগাযোগ, ফলপ্রসূ যোগাযোগ, এগুলি খুবই ইম্পর্টেন্ট। সেই কাজগুলি রপ্তানি ব্যবস্থাপক করবে। তারপরের পয়েন্টটি হচ্ছে সময়সূচি নির্ধারণ। সময়সূচি নির্ধারণ
প্রিয় শিক্ষার্থী, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ওই দীর্ঘিকারের পরিবর্তে রস্বীকারের ব্যবহারগুলো চালু হয়ে গেছে। সুতরাং আমরা সময়সূচি সময়সূচি নির্ধারণটা তোমরা বুঝতেই পারছো। সময়সূচি মানে হচ্ছে টাইমিং। রপ্তানি কাজের সাথে যাওয়া জড়িত, রপ্তানি কাজের সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো জড়িত, সময়সূচি খুব ইম্পর্টেন্ট। আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে যে একটা সময় বলে একটা কথা, বাংলাদেশ টাইম, অর্থাৎ আমাদের এখানে বাংলাদেশ টাইম বলতে যেটা বোঝানো হয়, সেখানে কিছুটা দেরি করে গেলেও, দেরি করে শুরু করলেও, দেরি করে ছাড়লেও, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ডিলে হলেও, এমনকি ভারতের মতো দেশও এই বিষয়টা ছিল, যা এখন বিশেষ করে ভারতের রেলওয়ের ক্ষেত্রে সেটি একেবারেই নাই। তারা ঠিক টাইম মতোই তাদের রেলের যে রেল ছাড়ার যে সময় তারা নির্ধারণ করে ফেলেছে, কনফার্ম করে ফেলেছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় বিশেষ করে ঈদের সময় এই সময়সূচিটা আমাদের এই জন্য বলা হয় বাংলাদেশ টাইম। আমাদের খুব এটা খারাপ লাগে যে বিদেশিরাও যে জানতে পারে যে বাংলাদেশ টাইম। বিদেশিরা সময় বলতে যে সময়টায়, অর্থাৎ ডিসেম্বরের যদি 31 তারিখে বিদেশের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বন্দরে জাহাজটি ভিড়াতে হবে, তারা ধরেই নেয় যে ডিসেম্বর 31 তারিখের মধ্যেই, পারলে একদিন আগেই সেই জাহাজ, তাদের পণ্যবাহী জাহাজ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বন্দরে পৌঁছে যাবে। এইটা হচ্ছে সময়ের একটি উদাহরণ দিলাম। তোমরা বুঝতেই পারছো যে সময়সূচি নির্ধারণ হচ্ছে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান বা বাজারজাতকারী প্রতিষ্ঠান সময়সূচি নির্ধারণ করবে, কবে নাগাদ তার কাঁচামাল আনতে হবে, সেই কাঁচামাল প্রসেস করতে হবে ইত্যাদি, কোন কোন সময়ের মধ্যে সেগুলো সম্পূর্ণ করতে হবে, প্যাকেজিং করতে হবে, এবং জাহাজীকরণ থেকে শুরু করে সমস্ত কার্যক্রম, এমনকি দলিল দস্তাবেজ, যে রপ্তানি সংক্রান্ত যত রকম যাবতীয় ডকুমেন্টেশন বলা হয়, যে যেমন ধরো তোমরা যে বিভিন্ন ধরনের পারমিশন লাগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বাংলাদেশ হোক, ব্যাংক হোক, বিভিন্ন ধরনের ট্রেড লাইসেন্স হতে পারে, রপ্তানি আদেশ হতে পারে ইত্যাদি, এলসি খোলা হতে পারে, বিভিন্ন ব্যাংকের অনুমতি সাপেক্ষে ফরেন কারেন্সির ব্যাপারগুলো কনফার্ম করতে হয় বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে, এবং সেগুলি সব সময়ের সাথে জড়িত। সুতরাং প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো যে সময় ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রপ্তানিকারকদের জন্য। যদিও আমাদের দেশের মধ্যে যখন আমরা পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করি, অনেক সময় আমরা লক্ষ্য করি কিছুটা সময় বাড়তি ধরে নেওয়া হয়। যেমন ধরা যাক যে কখনোই আমাদের দেশে ঢাকায় কোনো একজন ক্রেতা চিটাগংয়ের একজন ক্রেতাকে একটি পণ্য দিবে, সে কখনো কনফার্ম টাইমটা বলে না, বলে যে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। তার মানে এখানে নিশ্চিত নয় সময়টা ঠিক। এখানে আমাদের দেশেই তারা পারতেছে না, তাহলে বিদেশে সত্যি তাদের ক্ষেত্রে কিন্তু সময়ের ব্যাপারটি তোমরা যদি লক্ষ্য করো, কোনো বিশেষ করে উন্নত দেশগুলো, তাদের সময়ের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হয় না আসলে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরের পয়েন্টটি হচ্ছে আমি জানি না তোমাদের কত উপকারে লাগবে এই বিষয়গুলো। তোমরা যদি ডাউনলোড করে বারবার শুনতে পারো, তোমাদের এখন পড়ারও দরকার নেই। অর্থাৎ এই ভিডিওটি তুমি ইচ্ছে করলে তোমার এসডি কার্ডে ডাউনলোড করে শুধু শুনে যাওয়া। অর্থাৎ এখানে তোমার জন্য একটা নতুন অপশন চলে আসছে এই ইন্টারনেটের শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে, যে তোমার কষ্ট করে বই খোলা, বই থেকে প্রশ্ন বের করা, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি এবং সেটি দেখা পড়া, তার চেয়ে তুমি তোমার এসডি কার্ডে ডাউনলোড করে তুমি শুধু শুনে যাও, বারবার শুনে যাও একটি প্রশ্ন, টিচার কি বলেছে সেই শোনাটাও তোমার ক্ষেত্রে তোমার পড়তে হবে না, কিন্তু তুমি শুনেই মনে রাখতে পারবে বিষয়টা অত্যন্ত সহজ। তুমি ইচ্ছা করলে একটা ভালো জিবি সম্পন্ন একটি এসডি কার্ডে তুমি অনেক প্রশ্ন, তোমার 10টি বিষয়, অনেকগুলি বিষয় তুমি যে ধরনের
বিষয়গুলো সাধারণত শুনে শুনে তুমি মনে রাখতে পারো। বিশেষ করে মার্কেটিং ম্যানেজমেন্ট এই বিষয়গুলি খুব সহজ, যেগুলি বিশেষ করে থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো তুমি ইচ্ছে করলে ডাউনলোড করে নিতে পারো এবং তুমি পর্যায়ক্রমে শুনে 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 তুমি ইচ্ছে করলে তোমার মেধার উৎকর্ষ সাধন করতে পারো প্রিয় শিক্ষার্থী। এর পরের পয়েন্টটি হচ্ছে বাজেট প্রণয়ন। বাজেট মানে হচ্ছে আসলে সহজ কথায় খরচ। একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান যে একটি রপ্তানি আদেশ পাওয়ার পরে, অর্থাৎ একটি বিদেশে অবস্থিত একটি আমদানিকারক দেশ সেই প্রতিষ্ঠানের কাছে কি পরিমাণ পণ্য আমদানি করতে চাচ্ছে তার একটি রপ্তানি আদেশ, অর্থাৎ আমাদের পক্ষ থেকে রপ্তানি আদেশ, আমরা সেইটার উপর ভিত্তি করে আমাদের দেশের রপ্তানিকারক ব্যবস্থাপকরা একটি বাজেট তৈরি করেন। অর্থাৎ সেই কাঁচামালের খরচ, উৎপাদন খরচ, কর্মচারীদের খরচ, বিভিন্ন কর বাবদ খরচ, ভ্যাট বাবদ খরচ, অনেক ধরনের খরচ, বিভিন্ন প্রতিষ্ঠানের দেয় যে বিষয়গুলি থাকে, বিভিন্ন ধরনের যে চার্জ, যেটা বিভিন্ন সার্ভিস চার্জ, সেবা যে চার্জগুলি থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেটা হতে পারে এমনকি ইন্টারনেটের খরচটাও, টেলিফোনের খরচ, অর্থাৎ যাবতীয় বিষয়টাকে বাজেটের মধ্যে এনে এমনকি তাকে প্রফিটের যে বিষয়টি সেটাও তাকে ওই নির্ধারণ করতে হয়, কারণ তার উপর ডিপেন্ড করবে কর্মচারীদের এবং কর্মকর্তাদের অনেক ক্ষেত্রে বোনাসের বিষয়টি, বেতন বৃদ্ধির বিষয়টি। অর্থাৎ যে প্রতিষ্ঠান যত বেশি সফলতার সাথে রপ্তানি করতে পারবে সেই প্রতিষ্ঠানের আশা করি আমরা ধরেই নিই যে সেই প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন এবং বোনাস খুব ভালো দেওয়া হবে। আমরা রপ্তানি ইপিজেডে এবং গাজীপুরে অনেক প্রতিষ্ঠান আছে যাদের কর্মচারীদের সাথে কথা বলে তোমরা বুঝতে পারবে তারা অত্যন্ত খুশি এই কারণে, অত্যন্ত খুশি এবং সুখী সেই প্রতিষ্ঠানে কাজ করে, কারণ তারা মাসের বেতনের একটি বেতন পাওয়া ছাড়াও তাদের অনেক সময় মুনাফার একটি অংশ দেওয়া হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠান, একজন মালিক কিন্তু তার মুনাফা, চূড়ান্ত যে মুনাফা, নিট মুনাফার, মোট মুনাফার একটি অংশ, নিট মুনাফাটা তো আসলে সত্যিকার অর্থে প্রতিষ্ঠানের, একেবারে সরাসরি মালিকের, কিন্তু মোট মুনাফার একটি অংশ কর্মচারীদের জন্য, মুনাফার একটি অংশ অনেক সময় বন্টন করা হয়। সাধারণত উদার মনোবৃত্তি সম্পন্ন প্রতিষ্ঠানগুলো এই কার্যক্রমগুলি নিয়ে থাকে। এটি একটি অত্যন্ত ফলো করার মতো, অনুকরণীয় একটি নিদর্শন। তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো মুনাফার অংশ শেয়ার করে, সেটি অত্যন্ত, সেই ধরনের প্রতিষ্ঠানের কর্মচারীরা অত্যন্ত আগ্রহ ভরে সেই প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকে। কারণ ধরেই নেয় যে আমি যত বেশি ভালো কাজ করব, যত বেশি পণ্যের কোয়ালিটি নির্ধারণ করব, তত বেশি বিদেশি ক্রেতাদের মনে স্থায়ী আসন গড়ে নিতে পারবে। অর্থাৎ সেখানে স্থায়ী যে চাহিদা নির্ধারণ হয়ে গেলে সেই প্রতিষ্ঠান থেকে নিয়মিত পণ্য আমদানি করবে সেই বিদেশের অবস্থিত প্রতিষ্ঠান। ফলে সেই প্রতিষ্ঠানের, অর্থাৎ বাংলাদেশের সেই রপ্তানিকারক প্রতিষ্ঠানে রপ্তানি আয় বেড়ে যেমন যাবে, দেশের স্বার্থ রক্ষা হবে, সাথে সাথে কর্মচারীদেরও রক্ষা হবে। প্রসঙ্গটি ছিল বাজেট প্রণয়নের ক্ষেত্রে। অর্থাৎ এখানে বাজেটটা আসলে খুবই সূক্ষ্মতার সাথে রপ্তানি ব্যবস্থাপক নির্ধারণ করবে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কতটুকু বাজেট, কতটুকু টাকা খরচ হবে, কাঁচামাল, যন্ত্রপাতি, লজিস্টিক সাপোর্ট, প্রসেসিং, জাহাজীকরণ ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ধরনের কাগজপত্রের ক্ষেত্রে, বিশেষ করে এলসি এবং দলিলকরণ নির্ধারণের ক্ষেত্রে, বিমার কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যয় জন্য বাজেট নির্ধারণ করতে হবে এবং সেগুলি সম্পন্ন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে রপ্তানি কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। রপ্তানি ব্যবস্থাপনার যে কাজগুলি অত্যন্ত সচেতনভাবে, অত্যন্ত সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হয়। এখন অংশে আলোচনা করলাম যে রপ্তানি পরিকল্পনা প্রণয়ন। আমরা রপ্তানি ব্যবস্থাপনার
কার্যাবলীর ক্ষেত্রে এখন খ অংশ নিয়ে আলোচনা করব, এরপরে গ, ঘ এরকম 4-5টি অংশ আছে, সেটি নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, 5টি বিষয় আছে, মূলত 5টি মেইন পয়েন্ট আর যে সাব পয়েন্ট সেগুলো নিয়ে এখন আলোচনা করব। সংগঠিতকরণ, অর্থাৎ একেবারে যে অর্গানাইজ করা আর কি, সংগঠিতকরণ, সেটা হচ্ছে সমস্ত কিছু অর্ডার পাওয়ার পরে একজন রপ্তানি ব্যবস্থাপক কিভাবে সংগঠিত করবে। প্রিয় শিক্ষার্থী, রপ্তানি ব্যবস্থাপনার কাজের খ অংশে আমরা লক্ষ্য করি সংগঠিতকরণ। খ অংশে সংগঠিত হচ্ছে যত ধরনের কার্যক্রম রপ্তানি ব্যবস্থাপক দেখতে পাবে, জানতে পারবে, সেগুলো অর্গানাইজ করার শ্রেণীবদ্ধ, অর্থাৎ আমদানিকারকের পক্ষ যে বিভিন্ন ধরনের কাজগুলি আছে সেগুলিকে সে প্রসেস করে সংগঠিত অর্গানাইজ করবে। এরকম কাজের মধ্যে আসলে আমরা লক্ষ্য করি যে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের উপাদানগুলি আছে, বিভিন্ন অঞ্চল, ইউনিট, বিভিন্ন যে বিষয়গুলি একটি প্রতিষ্ঠানের রপ্তানিকারক প্রতিষ্ঠানের থাকে সেগুলিকে অর্গানাইজ করবে। অর্থাৎ কাজগুলিও যে কিভাবে সংগঠিত, অর্থাৎ এই রপ্তানি প্রক্রিয়ার সাথে জড়িত সমস্ত বিষয়গুলোকে রপ্তানি ব্যবস্থাপক কোঅর্ডিনেট করবে, সমন্বয় সাধন করবে। আসলে একটি বিষয়, যেমন রপ্তানি সংগঠনের বা রপ্তানি প্রথম কাজ হচ্ছে বিভিন্ন উৎপাদনগুলোর, মানে যে উপাদানগুলো, যে রপ্তানির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের উপাদান আছে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে, প্রসেস ডিপার্টমেন্ট, র মেটেরিয়ালস ডিপার্টমেন্ট, পারচেস, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এদের সাথে সমন্বয় সাধন করবে, কে কোন জায়গায় কতখানি ফাইন্যান্স করতে হবে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলোকে সংগঠিত করবে। এবং সেই সংগঠিত করার পরে কে কোন 2 নম্বরে সেই রপ্তানি ব্যবস্থাপক নির্ধারণ করবে, দায়িত্ব অর্পণ করবে, কার কতটুকু দায়িত্ব থাকবে। একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান সত্যি রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একক সিদ্ধান্ত এবং একক দায়িত্ব সত্যি দুরূহ একটি ব্যাপার। তার সমস্ত দায়িত্বকে ভাগে ভাগে ডিস্ট্রিবিউট করা, অর্থাৎ একাই সমস্ত কিছু করবে বা পারবে, সেটি করা উচিত না। এই জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টের হেডের কাছে, প্রধানের কাছে, যারা রপ্তানির সাথে জড়িত, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে এই রপ্তানি আদেশটাকে সাকসেস করার জন্য কতটুকু কাজ কে করবে, কিভাবে করবে। এরপরে হচ্ছে নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন, অর্থাৎ একটি রপ্তানি সংগঠনের, একটি রপ্তানিকারী প্রতিষ্ঠানের কাজগুলোকে যদি ভুল ত্রুটি থাকে সেটাকে ত্রুটিমুক্ত করবে। অর্থাৎ চূড়ান্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে যেন কোনোভাবেই কোনো বাধার সম্মুখীন না হতে হয়। প্রিয় শিক্ষার্থী, এর বাকি অংশটি আগামী ক্লাসে আলোচনা করব।